Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। করো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 7th 5-year প্ল্যানিং, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 7th 5-year প্ল্যানিং। ওকে, দেখো, যখন 7th পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। লিখে রাখো, প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সরকার। রাজীব গান্ধী সরকারের সময়ে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। শুধু প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আর প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান মনমোহন সিং। প্ল্যানিং কমিটির ডেপুটি চেয়ারম্যান মনমোহন সিং। ওকে? আর এর উদ্দেশ্য ছিল অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধি করা, খাদ্যশস্যের উৎপাদন এবং সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে নতুন রোজগারের পথ তৈরি করা। এই কারণে 1989 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জওহর রোজগার যোজনা চালু করা হয়। ওকে, 1989। জাস্ট এখানে কোন প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী। প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান মনমোহন সিং। উদ্দেশ্য ছিল অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধি করা এবং নতুন রোজগারের পথ তৈরি করা। দুটোই লিখে রাখবে, অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধি করা এবং নতুন রোজগারের পথ সৃষ্টি করা। ওকে, ডেপুটি চেয়ারম্যান মনমোহন সিং, প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ডেপুটি চেয়ারম্যান মনমোহন সিং অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধি করা এবং নতুন রোজগারের পথ তৈরি করা, সেই উদ্দেশ্যে 1989 থেকে জওহর রোজগার যোজনা চালু করা হয়। জওহর রোজগার স্কিম যেটা, সেটা চালু করা হয়। অলরেডি তোমাদের হচ্ছে সেই পোভার্টি চ্যাপ্টারে আমি স্কিম গুলো সব লিখে দিয়েছিলাম। ওকে, লেখা হলে বলবে। পুরো ডিটেলস লিখতে হবে না, জাস্ট পয়েন্ট গুলো টুকটাক করে লিখে নিন। হয়ে গেছে। ওকে, এবার দেখো 1990-তে যখন প্ল্যানিং শেষ হলো তখন দেখো বলা আছে যে কেন্দ্রের দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অর্থনৈতিক পরিকল্পনাকে কিন্তু 2 বছর বাস্তবায়িত করা যায়নি। কারণ এই সময় দেখো রাজীব গান্ধীর পরে কেন্দ্রের মধ্যে জনতা পার্টি বা বিজেপি তখন যথেষ্ট স্ট্রং হয়ে যাওয়ার কারণে কেন্দ্রে বারবার প্রধানমন্ত্রীর পরিবর্তন হচ্ছিল। এই কারণে কিন্তু 2 বছরের প্ল্যানিং হয়নি 92 এর পরে, 90 থেকে 92 এই টাইম হয়নি। এই টাইমের মধ্যে আগের বারের মতো অ্যানুয়াল প্ল্যান নেওয়া হয়েছিল। লিখে রাখো, এই সময়ে আবার অ্যানুয়াল প্ল্যান গ্রহণ করা হয় বা বার্ষিক পরিকল্পনা বা অ্যানুয়াল প্ল্যান আবার গ্রহণ করা হয় দুটো সেশনে, 1990 থেকে 91 আর 1992 থেকে 91 থেকে 92 আর 90 থেকে 92। দুটো টার্মে আবার অ্যানুয়াল প্ল্যান নেওয়া হয়। মানে এটাকে বার্ষিক পরিকল্পনা বলা হয়ে থাকে। 1990 থেকে 91 আর 91 থেকে 92। ওকে, দুটো টার্ম লিখে রাখবে। ওকে, নেক্সট
লিখবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 8th 5-year প্ল্যান, যেটা 1992 থেকে 1997 এর মধ্যে 8th পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে গ্রহণ করা হয় 1992 থেকে 1997 এই টার্মের মধ্যে। এর গুরুত্বটা কি দেখো, 1992 মানে এই টাইমে 1991 একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে কি, 1991 সালে ভারতে ফরেক্স এর ঘাটতি দেখা দিয়েছিল। ফরেক্স বলতে যেটাকে ফরেন এক্সচেঞ্জ বলা হয়, সেটাকে আমরা ফরেক্স বলে থাকি। সেই ফরেক্স এ বড় একটা ঘাটতি দেখা দিয়েছিল, অর্থাৎ বৈদেশিক লেনদেনে একটা বড় ঘাটতি দেখা দিয়েছিল। বৈদেশিক লেনদেনের ঘাটতি মানে কখন হতে পারে বৈদেশিক লেনদেনের ঘাটতি? সুপ্রীত, বলো, কখন বৈদেশিক লেনদেনের ঘাটতি হয়? মুদ্রাস্ফীতি হলে। আচ্ছা, মুদ্রাস্ফীতি হলে। আচ্ছা, আর কিছু? জেনারেলি মুদ্রাস্ফীতি না, এমনি মানে একদম সোজা ভাষায় কোন ক্ষেত্রে? মানে আমি অ্যান্সার জানতে চাইছি না, তুমি বলবে যে এই ঘটনা ঘটলে তাহলে এরকম হয়ে থাকে, বা এর ক্ষেত্রে কোনো কিছু যদি নীতি পার্থক্য হয় বা কোনো কিছু যদি কমে যায় বেড়ে যায়, তখন এই জিনিসগুলো হতে পারে। কখন হয় এটা? বাকি রিয়া, বাকিদের? স্যার আর্থিক মন্দা দেখা দিলে। আর্থিক মন্দা কখন? আচ্ছা, আর্থিক মন্দা, খুব ভালো, আর্থিক মন্দা। আর কিছু বলো। বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ঘাটতি বা ফরেক্স এ ঘাটতি কখন দেখা দিতে পারে? যার যেটা মনে হচ্ছে বলো। যুদ্ধ, বলো বলো। যুদ্ধ? দেশের এখানে যুদ্ধ, দেশের সঙ্গে। যুদ্ধ কিন্তু যুদ্ধ এখানে কিছু হয়নি, বাকি অন্য কোনো কজে। দেখো, আমি বলছি তাহলে। ফরেক্স এ ঘাটতি বা বৈদেশিক লেনদেনে ঘাটতি তখনই দেখা দেবে যখন আমরা কি করি, বিভিন্ন দেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট করি, মানে আমদানি রপ্তানি করি। এবার যদি আমাদের যদি আমদানি রপ্তানির থেকে আমদানি যদি বেশি করি, মানে আমরা বিক্রি কম করছি, কিনছি বেশি, তাহলে কি হবে, আমাদের বৈদেশিক ঘাটতি দেখা দেবে। কারণ কি, আমরা যখন তেল কিনতে যাব, সাপোজ আমরা ইরানে গেলাম তেল কিনতে, ইরানে গিয়ে তুমি কি ইন্ডিয়ান রুপি দিয়ে তেল কিনবে? তারা বলবে না, আমি ইন্ডিয়ান রুপি নেবো না, কারণ তোমাদের কারেন্সিতে ভ্যালু ভালো নয়, নেবো না, আমাদের ইরানের কারেন্সিতেই তোমাকে টাকা দিতে হবে। তখন তুমি বললে যে তখন তোমার কিছু করার নেই। এই কারণে প্রত্যেক দেশে কি হয়, ফরেন কারেন্সি স্টোর করে রাখে, মানে আমাদের দেশে প্রত্যেক দেশের কারেন্সি কিন্তু স্টোর থাকে, একটা লিমিটেড কারেন্সি সবসময় আমরা স্টোর করে রাখি। এই কারণে কি হয়, যদি আমাদের মুদ্রার যদি অবমূল্যায়ন হয়, যেটাকে ডিভ্যালুয়েশন বলা হয়ে থাকে, সেইটা কখন হয়, যখন আমরা রপ্তানির থেকে আমদানি বেশি করব, তখন আমাদের বেশি টাকা খরচ হবে, তখন আমাদের রাজকোষে ঘাটতি দেখা দেবে। ফরেক্স এর ঘাটতি মানে এই কারণে, বৈদেশিক লেনদেনের ঘাটতি হলে আমাদের কিন্তু এই সময় 1991-তে বড় একটা ঘাটতি দেখা দিয়েছিল। এর ফলে দেখো, বলাই আছে স্যার ভারত। বলবো, বলো বলো বলো। বলছি আমরা হুম। যখন অন্য কোনো দেশে রপ্তানি করি, তারা যে কারেন্সিটা দেয় সেটা তাদের কারেন্সি অনুযায়ী, আমাদের নয়। না, আমরা যদি কোনো কিছু কিনতে যাই, এবার আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চায় কিছু, তখন কিন্তু তাকে ইন্ডিয়ান কারেন্সিতেই পেমেন্ট করতে হবে, তাদের কারেন্সিতে তারা পেমেন্ট করবে না। কারণ তুমি ভাবো না, তুমি তোমার এখানে ডলার চলছে, তাই তো? এখন তোমার হয়তো একটা এখানে দোকান তুমি খুলে রেখেছো, এবার তোমার একটা হয়তো ভুসিমাল দোকান আছে। এবার কেউ যদি একটা ফরেনার এসে তোমাকে $5 দিতে চায়, তুমি তার কাছ থেকে $5 কি নেবে? ভেবে দেখো না, তুমি কি তার কাছ থেকে $5 ডলার হিসেবে টাকা নেবে, না তাকে বলবে আমাকে ইন্ডিয়ান নোট দাও? তুমি কে নেবে, রিয়া? হ্যাঁ স্যার, ইন্ডিয়ান। ইন্ডিয়ান নোট নিবে। তাহলে তুমি যখন ইরানে কিনতে যাবে, সে কেন তোমার কারেন্সি নিতে যাবে? তার যদি মনে হয় যে আমার ইন্ডিয়ান কারেন্সি দরকার, যে যখন কিছু কিনতে যাবে, তার যদি মনে হয় ইন্ডিয়াতে দরকার আছে, ইন্ডিয়া থেকে কিছু কিনবে, ইন্ডিয়াও সেই জন্য তার কারেন্সির ডিমান্ড তো ইন্ডিয়াকে বাড়াতে হবে। তাহলে সে ডিমান্ড যদি না বাড়ায় ইন্ডিয়ান কারেন্সি, তাহলে ইন্ডিয়ান কারেন্সি লোক নেবে কেন? ইন্ডিয়া থেকে আমার যদি তোমার দোকানে যে দোকানে বিক্রি হয় না, সেই দোকানের আমি কার্ড কেন করে রাখবো? লোকে বিগ বাজারের কার্ড করে কখন? যদি বিগ বাজার থেকে বেশি শপিং করে, তখন বিগ বাজারের কার্ড করে। যদি বিগ বাজারে ৯-৬ একবার যদি যায়, তো কি বিগ বাজারের কার্ড করে? না স্যার। তাহলে ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ও,
এবার দেখো ভারতে এই সময় কি হয়েছিল, $1 বিলিয়ন মাত্র মজুদ ছিল। এই কারণে অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে। লেখার দরকার নেই, শুধু লিখবে 1991 ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্সে বড় ঘাটতি দেখা দেয়। এই সময় ভারতের অর্থমন্ত্রী ছিল মনমোহন সিং। অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে অর্থনৈতিক সংস্কার সাধন করা হয় এবং ভারত কিন্তু এই সময় দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিল। ওকে, এই সময় যদি মনমোহন সিং ইকোনমিক রিফর্ম না করতো, আজকে ইন্ডিয়াকে কিন্তু আমেরিকার কাছে ভিক্ষা করেই খেতে হতো। ওকে, যেটা এখন পাকিস্তানের ক্ষেত্রে হয়েছে বা হচ্ছে। ঠিক আছে, এই সময়ে দেখো এটা লিখে রাখবে, মনমোহন সিং তখন অর্থমন্ত্রী ছিলেন। তার নেতৃত্বে অর্থনৈতিক সংস্কার হয়েছিল ভারতে 1991 সালে, যেটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে রয়েছে। ওকে, তো এই সময় ভারতে দেখো এলপিজি আরম্ভ করা হয়েছিল। এলপিজি মানে গ্যাস এলপিজি নয়, এলপিজি হচ্ছে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, যেটাকে একত্রে এলপিজি বলা হয়ে থাকে। এই এলপিজি চালু করা হয় এই সময়। লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, প্রত্যেকটার আলাদা আলাদা টার্ম রয়েছে। লিবারাইজেশন মানে উদারীকরণ করা। উদারীকরণ মানে কি? আচ্ছা, কে এক্সপ্লেন করবে? রিয়া, উদারীকরণ এক্সপ্লেন করো। লিবারাইজেশনটা। স্যার বোঝাতে পারবো না। আচ্ছা, বাকি সুপ্রীত বলো। স্যার মানে হচ্ছে যে এই আহ, মুক্ত বাজার করে দেওয়া, মানে ছাড় দেওয়া আর কি। একদম, হচ্ছে ছাড় দেওয়া। বলো বলো। মানে এই বিদেশি কোম্পানিরা এখানে যে ব্যবসা করতে আসবে সেই ক্ষেত্রে মানে তাদের জন্য বাজার ছেড়ে দেওয়া আর কি, মানে বাজার একদম, ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার। মানে লিবারাইজেশন তখনই বলবো, সাপোজ তুমি একটা জিনিস এখানে তৈরি করছো, ৳5 কোনো একটা জিনিস তৈরি করবে। এবার তুমি যদি আমেরিকায় বিক্রি করতে যাও, আমেরিকার গভর্নমেন্ট যদি বলে তোমার এই জিনিসের উপর আমি $10 ট্যাক্স বসাবো, তাহলে তোমাকে জিনিসটা মিনিমাম ৳15 বিক্রি করতে হবে। তাহলে তুমি জিনিসটাকে লাভ করতে পারবে ৳15 বা তার বেশি। এবার যদি আমেরিকা তোমাকে $10 ট্যাক্স করলো, চীন তোমাকে বললো ৳2 আমাকে ট্যাক্স দিবে, আমি বিক্রি করতে দেবো। তাহলে তুমি চীনে ৳7 জিনিসটা বিক্রি করতে পারলে। আবার পাকিস্তানে যেতে বললে পাকিস্তান বললো আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, তুমি এসে বিক্রি করো তাহলেই আমার হবে। তাহলে তুমি পাকিস্তানে ৳5 বিক্রি করলে। তাহলে এদের মধ্যে দেখো কোন জায়গায় তুমি কম টাকায় বিক্রি করে বেশি লাভ পাচ্ছ, পাকিস্তানের ক্ষেত্রে। তার মানে তুমি ৳5 জায়গায় যদি পাকিস্তানে ৳7 বিক্রি করো, ৳2 কিন্তু বড় লাভ তুমি পাচ্ছ। তার মানে যদি বিদেশি কোম্পানিরা ভারতে এসে যদি কোনো রকম ট্যাক্স না দিতে হয় তাদেরকে, তাহলে কি করবে? তারা বেশি পরিমাণে জিনিস বিক্রি করতে পারবে, অর্থাৎ আমাদের ইকোনমি তখন লিবারেল হবে, অর্থাৎ উদার হবে। এই লিবারাইজেশনের ধারণা 1991 সালে স্টার্ট করা হয়। বোঝা গেছে সবার? রিয়া? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, প্রাইভেটাইজেশন কে এক্সপ্লেন করবে? জুলি, এখন তো চলছে প্রাইভেটাইজেশন, বলো। মানে কোম্পানিগুলো বেসরকারিকরণ আর কি, যাতে বেসরকারি, আরো ভালো। আচ্ছা, হুম। কোম্পানিগুলোকে বেসরকারিকরণ মানে মালিকানাটা বেসরকারি সংস্থাদের হাতে পৌঁছে দেওয়া। অর্থাৎ আমরা দেখেছি কিছু কিছু জায়গায় আমাদের গভর্নমেন্টের মালিকানা থাকে, কিছু কিছু জায়গায় প্রাইভেটের মালিকানা থাকে। Okay? যেটা আমরা ইকোনমিক্স এ প্রথমেই পড়েছিলাম। তো প্রাইভেটাইজেশন মানে বেশিরভাগ সংস্থাকে প্রাইভেটাইজেশন করা, অর্থাৎ মানে কিছু শিল্পপতিদের হাতে তুলে দেওয়া, অর্থাৎ তারা সেটাকে মেনটেন করবে। দেখো এর কিছু মানে উন্নতিও আছে, মানে ভালোও আছে, অনেক কিছু খারাপও আছে। তো সেটা যদি আমি এখন ডিসকাস করতে যাই ক্লাস হবে না। তো সেটা যে যার, অলরেডি আমি একবার কোশ্চেন দিয়েছিলাম, অনেকেই নিজের মতামত দিয়েছো। তো ওকে, আর গ্লোবালাইজেশন মানে কি? গ্লোবালাইজেশনটা অনন্যা বলো, গ্লোবালাইজেশন কি? যেটা মনে হয় বলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বৈশাখী? স্যার গ্লোবালাইজেশন মানে তো ওটা মানে পুরো মানে বিশ্ব, যেটা বলা হয়
ইন্টারন্যাশনালি কোনো কিছু করে না, সে ঠিকঠাক তো বলতে গ্লোবাল পারছি মানে না। তো বুঝতেই পারছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রিয়া আর সুপ্রীত বলো, রিয়া বলো কি বলবে গ্লোবালাইজেশন। স্যার মানে ভারতের কোনো আম, জিনিসকে বা প্রোডাক্টস কে বিশ্বের কাছে পৌঁছে দেওয়া, একদম কারেক্ট মানে অ্যান্সার, সারা একদম দুনিয়ার কাছে এক্স্যাক্টলি পৌঁছে দেওয়া। হয়ে গেছে, একদম কারেক্টলি বলে দিচ্ছ। গ্লোবালাইজেশন মানে তুমি একটা জিনিস বাড়িতে তৈরি করছো, সেটাকে তুমি সারা বিশ্বে সব জায়গাতে বিক্রি করতে চাইছো। মানে তোমার যদি কোনো অফিস থাকে সেটাকে তুমি আমেরিকায় সেট আপ করলে, লন্ডন করলে, অর্থাৎ ভারতের ইকোনমিকে গ্লোবালাইজেশন করা, অর্থাৎ পৃথিবীর সবাইকে ভারতে এসে ইনভেস্ট করা বা কোম্পানিকে ভারতে ইনভেস্ট করার আহ্বান জানানো, এটাকে গ্লোবালাইজেশন বলা হয়। ওকে, তিনটে তাহলে ক্লিয়ার হলো। এলপিজি, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন লিখে নেবে। এই ধারণাটা 1991 সালে চালু হয় এবং শিল্পের আধুনিকরণ অর্থাৎ মডার্ন, শিল্পকে মডার্ন করা হয় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। ওকে, এবং 1995 সালে তারই রেসপেক্টে 1995 সালে গঠিত হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা হচ্ছে WTO গঠন করা হয়েছিল, যেটা ভারত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা বিশ্ব বাণিজ্য সংস্থা বলা হয়ে থাকে, যারা বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্যিক নীতি নির্ধারণ করে থাকে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে, লিখবে এখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয় এই 1995 সালে, ভারত তার সদস্য হয়। গঠিত হয়েছিল তখনই আর সদস্য হয়েছিল তখন 1995। ওকে, শিল্পের আধুনিকরণ মানে শিল্পকে মডার্ন করা হয়, আধুনিক করা হয় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। লেখা হলে বলবে এটা, এই দুটো পয়েন্ট, শিল্পের আধুনিকরণ আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য। স্যার হয়ে গেছে। ওকে, এবার দেখো নেক্সট হেডিং করো নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 9 5 ইয়ার প্ল্যান। ওকে, 9 5 ইয়ার প্ল্যান বা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো তখন ভারতের সালটা লিখবে 1997 থেকে 2002। 1997 থেকে 2002। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী। আমরা মোটামুটি কম বেশি সবাই নামটা শুনেছি। অটল বিহারী বাজপেয়ী তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। লিখবে, খুব ইম্পর্টেন্ট। দেখো এই সময় গুরুত্বপূর্ণ কোন কোন জিনিসের উপর দেওয়া হয়? চারটে জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়। জীবনযাত্রার মান উন্নত করা, অর্থাৎ জীবনযাত্রার উন্নতি করা উদ্দেশ্য হয়। নেক্সট, রোজগার বৃদ্ধি, রোজগারকে বাড়ানো উদ্দেশ্য হয়। আঞ্চলিক সমতা রক্ষা এবং আত্মবিশ্বাসের উপর জোরদার করা হয়েছিল। অর্থাৎ আঞ্চলিক সমতা রক্ষা এবং আঞ্চলিক আঞ্চলিক আত্মবিশ্বাসের উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল এর মাধ্যমে। জীবনযাত্রার মান আমরা বুঝি। আর হচ্ছে রোজগার বৃদ্ধি, আঞ্চলিক সমতা বলতে যে প্রত্যেকটা জায়গার মধ্যে, যে প্রত্যেক জায়গার ডেভেলপমেন্ট একসাথেই করা হবে, একই রকম করা হবে। যে গ্রামে বেশি ডেভেলপমেন্ট হবে না, শহরে বেশি ডেভেলপমেন্ট হবে, এরকম যেন না হয়। অর্থাৎ গ্রামের সাথে সাথে শহরের সাথে সাথে গ্রামেও যেন ডেভেলপমেন্ট হয়, এই উদ্দেশ্য নেওয়া হয়েছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। Okay? দেখো এর খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই সময় কৃষি ক্ষেত্রে, সরি শিল্প ক্ষেত্রে দেখো টোটাল গ্রোথ, দেখো কৃষি ক্ষেত্রে যে টার্গেট নেওয়া হয়েছিল সেটা অ্যাচিভ না হলেও শিল্প ক্ষেত্রে যে টার্গেট নেওয়া হয়েছিল 3% টার্গেট নেওয়া হয়েছিল ডেভেলপমেন্টের শিল্পের ক্ষেত্রে, কিন্তু শিল্পের ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেই সময় হয়ে গিয়েছিল 4.5%।
অর্থাৎ কৃষি শিল্পক্ষেত্রে যে চাওয়ার থেকে বেশি ডেভেলপমেন্ট হয়েছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। লিখে রাখবে এই সময় শিল্পক্ষেত্রে বৃদ্ধির লক্ষ্যমাত্রা 3% থেকে হয়ে 4% দাঁড়ায়। অর্থাৎ যেটা টার্গেট করা হয়েছিল তার থেকেও বেশি অ্যাচিভ হয়েছিল শিল্পক্ষেত্রে। বাকিগুলো লেখার দরকার নেই। শিল্পক্ষেত্রটা আমাদের জানতে হবে শুধু। কৃষিক্ষেত্রে দেখো 4.2 হওয়ার কথা ছিল, যেটা 2.1 হয়েছে। জিডিপি গ্রোথ যেটা 6.5 ছিল সেটা 5.4 হয়েছে। ওকে, এগুলো লেখার দরকার নেই। হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে, এবার লেখো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 10th 5-year প্ল্যান। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 10th 5-year প্ল্যান 2002 থেকে 2007। 2002 থেকে 2007 এর মধ্যে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। 10th 5-year প্ল্যান গ্রহণ করা হয় দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2002 থেকে 2007। ওকে, দেখো এর মাধ্যমে এর উদ্দেশ্য ছিল কি, এর উদ্দেশ্যগুলো আমাদের একটু লিখতে হবে, কারণ দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানে খুবই অনেক গুরুত্বপূর্ণ কাজ করা হয়। যে 1 নম্বর 2007 সালে দারিদ্র্যের অনুপাতকে কমিয়ে 20% এর মধ্যে আনতে হবে। 2007 এর মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। 2011 র মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হারকে 16.2% করতে হবে। 2007 এর মধ্যে যে প্রাথমিক শিক্ষা অর্থাৎ সাক্ষরতার হারকে 72% থেকে 2022 সালের মধ্যে 80% করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। এর সাথে সাথে অরণ্য বা ফরেস্টকে 25% থেকে বাড়িয়ে 33% করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। এই টার্গেট গুলো কিন্তু পরীক্ষা পার্সেন্টেজ দিয়ে কোশ্চেন এসে থাকে। হ্যাঁ, এই 10th 5-year প্ল্যানের কোশ্চেন কিন্তু এসে থাকে। এইগুলো লিখে রাখবে, যেগুলো আমি হাইলাইট করেছি সেগুলো অন্তত লিখে রাখবে। হলে বলবে এটা। হয়েছে স্যার। ওকে, দেখো বাকি যেগুলো আছে সেগুলো এতটা দরকার নেই। যে শিশু মৃত্যুর হারকে মানে 1000 প্রতি 1000 জনের মধ্যে 45 জন, নদীকে শোষণ করা, এসব রয়েছে। এখানের মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি, এই সময় স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা যেটা SGSY চালু করা হয়। এর মধ্যে ইম্পর্টেন্ট দেখো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা SGSY চালু করা হয়। খুব ইম্পর্টেন্ট। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে SGSY বা স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা চালু করা হয়।
এর ফলে কি হয় যে দারিদ্রতার হার 5% কমে যায়। অ্যাচিভ এর মধ্যে পড়বে যে দারিদ্রতার হার 5% কমে যায়। আর উদ্দেশ্য এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য ছিল উচ্চমানের নিযুক্তি। অর্থাৎ উচ্চমানের নিযুক্তি, প্রযুক্তি নয় কিন্তু উচ্চমানের নিযুক্তি। উচ্চমানের নিযুক্তি এই সেন্সে বলা হচ্ছে যে সেই সময় যাদেরকে রিক্রুট করা হবে তারা যেন ট্রেন্ড হয়। কারণ অনেক ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে ট্রেন্ড যদি না হয় তাহলে কিন্তু প্রোডাকশন কিন্তু যথেষ্ট হ্যাম্পার হয়ে থাকে। এইজন্য উচ্চমানের নিযুক্তির মাধ্যমে সবাইকে ট্রেনিং দিয়ে বা তাদেরকে শিক্ষিত করে বা তাদেরকে সেই কাজের জন্য পারদর্শী করে তৈরি করা হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। ওকে, লেখা হয়েছে। আর 20 দফা যে কর্মসূচি ছিল 12 পয়েন্ট প্রোগ্রাম, সেটাকে পুনরায় শুরু করা হয় এখানে। 20 দফা কর্মসূচির প্রবর্তন করা হয় এই এই পঞ্চবার্ষিকী বা দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে। স্যার, এতগুলো পরিকল্পনার উদ্দেশ্য কিভাবে মনে রাখবো? উদ্দেশ্য দেখো, সব পড়তে হবে না, আমি এমসিকিউ তোমাদের করাবো। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ করাবো। এমসিকিউ করালেই বুঝতে পারবে কি পড়তে হবে কি পড়তে হবে না। ঠিক আছে, তবু একবার এখন লিখে রাখো। এখন যখন ক্লাস হবে এরপর অফলাইনে যাবে, বই নিয়ে আসবে, মানে খাতাগুলো সব নিয়ে আসবে। আমি মার্ক করে দেবো কোন কোনগুলো ডেফিনেট পড়তে হবে। ঠিক আছে, সবকিছুকে আমি মার্ক করে দেবো। ঠিক আছে। ঠিক আছে, এখন দেখো, এখন পড়ো, যতটা সম্ভব ম্যাক্সিমাম মনে রাখার চেষ্টা করো। বাকি তারপরে তো আমি আছি, আমি তোমাদের বলে দেবো কোন কোনগুলো বেশি পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো, ভারত দর্শন পরিকল্পনায় 2003 সালে গঠন করা হয়। লিখে রাখো শুধু, ভারত দর্শন পরিকল্পনা 2020। যেটা দেয়া হয় 2003 সালে। অর্থাৎ 2003 সাল থেকে একটা লং টার্ম প্রসেস নেওয়া হয়, যে যারা 2020-র মধ্যে সেই লক্ষ্যগুলোকে পূরণ করার জন্য একটা লং টার্ম প্রসেস নিয়ে থাকে 2003 সালে। ওকে, লিখে রাখো 2003 সালে ভারত দর্শন প্রকাশ করে থাকে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন। ভারত দর্শন 2020 পরিকল্পনা প্রকাশ করেছিল। জাস্ট এটা লিখে রাখো। 2003 সালে 23শে জানুয়ারি কার জন্মদিন? 23শে জানুয়ারি সুভাষ বোস। সুভাষচন্দ্র। সুভাষ ফিরে এলো, তাই তো? নেতাজি সুভাষ চন্দ্র। নেতাজি সুভাষ চন্দ্র বোস, তার জন্মদিন উপলক্ষে লেখা হয়েছে। হয়েছে স্যার। ওকে, আচ্ছা। এখানে ভারত দর্শনের ক্ষেত্রে লিখে রাখবে যে পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিটির সদস্য ছিলেন শ্যাম প্রসাদ গুপ্ত। পরিকল্পনা কমিটির সদস্য শ্যাম প্রসাদ গুপ্ত এই প্ল্যানটি, মানে এই যে ভারত দর্শন পরিকল্পনাটি ঘোষণা করে। Okay? শ্যাম প্রসাদ গুপ্ত পরিকল্পনা কমিশনের সদস্য। যে এবার দেখো, বিষয়গুলো আছে, এগুলো লিখতে হবে না, জাস্ট নোটটা দিয়ে দেবো, একবার করে রিডিং মেরে নেবে। ঠিক আছে, বাকি কিছু দরকার যে 2020 সালের মধ্যে দেশ থেকে দারিদ্র, বেকারত্ব, অশিক্ষা দূর করবে, একদম হয়ে গেছে। মাথাপিছু আয়কে 2020-র মধ্যে দ্বিগুণ করা হবে, একদম হয়ে গেছে। ভারত মানে বাংলাদেশের থেকে নিচে নেমে গেছে। বার্ষিক উন্নয়নের হারকে 2020-তে মধ্যে 9% অর্জন করতে হবে, বিশাল হয়ে গেছে। আর 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের স্কুলে নাম নথিভুক্ত করতে হবে, ভালো কথা। 2020-র মধ্যে 1 থেকে 35 বিলিয়ন জনসংখ্যার জীবন ধারণের মান সুনিশ্চিত হবে। কৃষিতে নিযুক্তির সংখ্যা 56 থেকে কমে 44 করতে হবে। অসংগঠিত ক্ষেত্রে নিয়োগের সম্ভাবনা
ব্যবস্থা করতে হবে, অসংগঠিত ক্ষেত্র থাকলে হবে। শহরে বসবাসকারীর পরিমাণ 25% থেকে 45% করতে হবে, এরকম টার্গেট নিয়েছে। ওকে, জল সমস্যা ডট 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 অনেক কিছু টার্গেট নিয়েছে। কি হয়েছে সেটা সবার কাছে পরিষ্কার। ওকে, আচ্ছা, নেক্সট এবার দেখো, এই ছকটা তুলতে হবে। এই ছকটা তুলতে হবে যে প্ল্যানিং এর মধ্যে প্রত্যেকে দেখো পরিকল্পনার সাল, কত পার্সেন্ট টার্গেট, কত পার্সেন্ট অ্যাচিভ, এই ছকটা তুলতে হবে। টোটাল ছকটা দেখা যাচ্ছে, এই ছকটা তোলো প্রত্যেকটা, সবগুলো 10টা। এখানে এই ছকটা ইম্পর্টেন্ট, তুলতে হবে এটা। হয়েছে লেখা? বাকি আছে কতটা? হয়েছে স্যার। আচ্ছা, এবার এর মধ্যে যেটা প্রথম লিখেছো তার পাশে টিক চিহ্ন মারবে, ঠিক আছে? প্রথমটার পাশে ঠিক চিহ্ন মারবে, কারণ অ্যাচিভ থেকে, ধর টার্গেট থেকে অ্যাচিভ অনেক বেশি রাখবে। আর হচ্ছে সেভেন্থ এবং এইট, সপ্তম এবং অষ্টম, সেভেন্থ আর এইট মারবে। দেখো 5 যেটা ছিল সেখান থেকে একদম 6 পয়েন্ট। ওকে, এই তিনটা দেখো সবচেয়ে সফলতম প্ল্যানের মধ্যে এই তিনটেকে বলে থাকে। পঞ্চমটা হয়েছিল কিন্তু অতটা এ নয়, জাস্ট কিছুটা বেশি। 5ও মারবে, 1 মারবে, 5 মারবে, 7 আর 8 অ্যাচিভ, যতটা টার্গেট ছিল তার থেকে বেশি অ্যাচিভড হয়েছে। ওকে, পরীক্ষায় কোশ্চেন আছে কোন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সফল হয়েছিল। তার মধ্যে অপশনের মধ্যে প্রথম থাকবে, তৃতীয় থাকবে, চতুর্থ থাকবে। তো যেগুলো কম সেগুলো হবে না, যেগুলো অ্যাচিভ সেগুলো হবে। ক্লিয়ার সবার? সবার হয়েছে এতটা? বাকিদের বৈশাখী? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হয়েছে। ওকে, এবার হেডিং করো একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 11 5 ইয়ার প্ল্যান। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007 থেকে 2012। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007 থেকে 2012। এর উদ্দেশ্য ছিল দেখো 18 থেকে
23 বছরের যুবক-যুবতীদের উচ্চ শিক্ষায় অন্তর্ভুক্তিকরণ করা 2011-12 মধ্যে। এবং এর মাধ্যমে দেখো দূরশিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন এর উপর জোর দেওয়া হয়। দূরশিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন যেটা বা তথ্য প্রযুক্তি শিক্ষা যেটা ইনফরমেশন টেকনোলজি বলা হয়, তার উপর জোর দেওয়া হয় একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। লিখবে টার্গেটের মধ্যে 18 থেকে 23 বছরের যুবক-যুবতীদের জন্য বা ইয়াংদের জন্য উচ্চশিক্ষার অন্তর্ভুক্তিকরণ এবং ডিস্টেন্স এডুকেশন আর তথ্য প্রযুক্তি শিক্ষা যেটা টেকনোলজিক্যাল এডুকেশন বলা হয়ে থাকে, আইটি সেক্টর বলো, ইঞ্জিনিয়ারিং বলো, তথ্য প্রযুক্তি শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। এবার দেখো এর মাধ্যমে দেখো যে ভিত্তি ছিল, পরিকল্পনার ভিত্তি ছিল সার্বিক সমৃদ্ধি বা ইনক্লুসিভ গ্রোথ। খুব ইম্পর্টেন্ট দেখো, এই পরিকল্পনার ভিত্তি ছিল সার্বিক সমৃদ্ধি, যেটাকে ইনক্লুসিভ গ্রোথ বলা হয়। গ্রোথ আর ইনক্লুসিভ গ্রোথের মধ্যে পার্থক্য কি? আমরা যখন গ্রোথ করি, যে কোনো একটা সেক্টরের উপর আমরা গ্রোথ করতে পারি, কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল যে সার্বিক সমৃদ্ধি, ইনক্লুসিভ গ্রোথ মানে সমস্ত সেক্টরের উপরই ডেভেলপমেন্ট করা এর মূল উদ্দেশ্য ছিল। লিখে রাখো, এই পরিকল্পনার ভিত্তি ছিল সার্বিক সমৃদ্ধি করা, এটাকে ইনক্লুসিভ গ্রোথ বলা হয়ে থাকে। এবং এক্ষেত্রে দেখো শিল্প ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপর উন্নয়নের উপর নিযুক্তি বৃদ্ধি করা হয়। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং যেটা শিল্প ক্ষেত্রে যে উন্নয়ন ব্যবস্থা ছিল, ম্যানুফ্যাকচারিং যে সেক্টর ছিল সেখানে উন্নয়নের মাধ্যমে নিযুক্তি, অর্থাৎ লোকের পরিমাণ যেটা হয়, যে কর্মীদের সংখ্যা বৃদ্ধি করা হয় ম্যানুফ্যাকচারিং সেক্টর বা শিল্প ক্ষেত্রে, প্রযুক্তি বা যেটা এমপ্লয়মেন্টের সংখ্যাকে বৃদ্ধি করা হয় এর মাধ্যমে। ওকে। আর লাস্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, তার ক্ষেত্র ছিল বা টার্গেট ছিল পরিকাঠামো এবং স্বাস্থ্য, শিক্ষা ও শিল্প। আচ্ছা, পরিকাঠামো, স্বাস্থ্য আর শিক্ষা ছিল এই পরিকল্পনার প্রধান কেন্দ্র। লাস্ট দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এরপর নীতি আয়োগ এসে যায়। 2015-তে নীতি আয়োগ সেট আপ করে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটাকে টোটালি ক্লোজ করে দেওয়া হয়। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার পরিকল্পনার জাস্ট কিছু বৈশিষ্ট্য আছে। এটা হলেই টোটালি কমপ্লিট। পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে শুধু হাইলাইট গুলো তুলবে। ভারতের পরিকল্পনা হচ্ছে ইঙ্গিতবাহী পরিকল্পনা বা ইন্ডিকেটিভ ছিল। অর্থাৎ ইন্ডিকেটিভ পরিকল্পনার মানে কি? আইনসম্মত বা বিধিবদ্ধ বা বাধ্যতামূলক নয়। ইন্ডিকেটিভ সেটাকেই বলা হয় যেখানে আইন দ্বারা বিধিবদ্ধ নয়। অর্থাৎ কেউ যদি টার্গেটের থেকে কম হয়ে যায়, এর জন্য কোর্ট থেকে শাস্তি দেবে, এরকম নয়। এই জন্য পরিকল্পনা ছিল ইন্ডিকেটিভ। ওকে। ভারতের পরিকল্পনা হলো বিকেন্দ্রিক পরিকল্পনা। বিকেন্দ্রিক মানে কি? পঞ্চায়েতি রাজ পৌরসভার মাধ্যমে স্বায়ত্তশাসন ক্ষমতা অধিকার বলবৎ হওয়াকে পরিকল্পনা বিকেন্দ্রিক বলা হয়। অর্থাৎ আমাদের যখন কোনো কিছু কাজ হয়ে থাকে, তখন হয়তো কোনো কিছু কাজ হবে, হয়তো সেন্ট্রাল থেকে যদি রাস্তা তৈরি হয়, মোদি এসে তো রাস্তা করে দেবে না, বা মোদি এসে কাজ করার পর মোদি তো টাকা দেয় না। তাহলে টাকা দেয় কার মাধ্যমে? পঞ্চায়েতের মাধ্যমে। পঞ্চায়েত থেকে ডিএম থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে বিভিন্ন, এভাবে কাজ হয়ে থাকে। অর্থাৎ
পঞ্চায়েতি রাজের মাধ্যমে বা মিউনিসিপ্যালিটির মাধ্যমে যে কাজ হয় এইটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ করার ক্ষমতা। আচ্ছা, কেউ আইডিয়া বলতে পারবে একটু এই বিকেন্দ্রীকরণের প্রবণতা প্রথমবার কোন সময়ে করা হয়েছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বিকেন্দ্রীকরণ কোন সময়ে করা হয়েছিল বলতে পারবে? হয়তো 1991-92 সালের ওইটা। একদম 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 1991-92। তখন প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী। রাজীব গান্ধী নয়। রাজীব গান্ধী মরলো কবে? রাজীব গান্ধীর মরার ডেট রাজীব গান্ধীর সময় নয় কিন্তু, তারপরে তারপরে। রাজীব গান্ধীর পরে কে? যে অর্থমন্ত্রী ছিলেন ওই তো অর্থমন্ত্রী মনমোহন। ছিল। মনমোহন অর্থমন্ত্রী ছিল। আর প্রধানমন্ত্রী কে ছিল বলো বলো? ওটা জানি। প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিম্হা রাও। মনে পড়ছে নামটা? পিভি নরসিম্হা রাও। তারই রিফর্মের কারণে, তারই মানে মেনলি পরিকল্পনায় পঞ্চায়েতি রাজের উদ্ভব করে পঞ্চায়েতের মাধ্যমে যে ক্ষমতাকে ডিস্ট্রিবিউট করা, সে কিন্তু তখন থেকেই শুরু হয়েছে। আর ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বস্তুগত তথা অর্থ সংক্রান্ত পরিকল্পনা হয়ে থাকে। তার মানে কি সমস্ত জিনিসে যে কোনো কিছু আর্থিক দিক থেকে উন্নতি করা মেন উদ্দেশ্য ছিল। এবং ভারতের পরিকল্পনার কাঠামো ক্রিয়ামূলক। ক্রিয়ামূলক কেন? কারণ কোন রকম কাজ করা হবে এই সেন্সেই সমস্ত কিছু গঠন করা হয়ে থাকে। এই জন্য ভারতীয় পরিকল্পনাটাকে আমরা ক্রিয়ামূলক বা অ্যাক্টিভ কোনো কিছু কাজ এটা আমরা বলে থাকি। বৈশিষ্ট্যের মধ্যে এগুলো আমাদের পড়তে হবে। দেখো সবার লেখা কমপ্লিট? হ্যাঁ স্যার। ওকে। ওকে, মোটামুটি এতটাই হয়েছে, এতটাই থাকবে এখানে কমপ্লিট। আর কিছু কি লেখার আছে? আচ্ছা, এখানে কয়েকটা এমনি ইনফরমেশন লিখে রাখতে পারো যে উম, আচ্ছা, পরিকল্পনা কমিশনের অবলুপ্তি ঘটানো হয় কবে? 2014 সালে। পরিকল্পনা কমিশনের অবলুপ্তি করা হয় কবে? ডেট সহ, তারিখ সহ কমিশনের, বলতে পারবে? কমিশনের অবলুপ্তি হয়, দেখো ডেট লিখে রাখো, 2014 সালের 31শে ডিসেম্বর। 2014 সালের 31শে ডিসেম্বর। ওকে, আচ্ছা নেক্সট লিখবে, আচ্ছা নীতি আয়োগ গঠন করা হয় কবে? নীতি আয়োগ গঠন করা হয় 2015 সালে। 2015 সালে। ডেট 1 জানুয়ারি হবে কি? 1 জানুয়ারি, একদম। দেখো নীতি আয়োগ যেটা এর জায়গায় গঠন করা হয়, নীতি আয়োগ গঠন করা হয়, লিখে রাখো এগুলো, যেগুলো বলছি লিখে রাখো এগুলো। নীতি আয়োগ গঠন করা হয় 2015 সালে 1 জানুয়ারি। 2015 সালে
পয়লা জানুয়ারি। Okay? আচ্ছা, নেক্সট বলো তো নীতি আয়োগের প্রথম বৈঠক কবে হয়? নীতি আয়োগের প্রথম বৈঠক। প্রথম বৈঠক প্রথম বৈঠক হয়, লিখে রাখো 2015 সালের 8 ফেব্রুয়ারি। 2015 সালের 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি। আচ্ছা, আর লেখো। আচ্ছা, মোটামুটি এটা ওকে, ঠিক আছে। হুম, ঠিক আছে, আজকে এতটাই রইলো। ওকে, আমি দিয়ে দিচ্ছি কিছু টার্ম আছে যেগুলো হচ্ছে যে তোমাদের আমি কিছু টার্ম বলছি, একটু একটা হোমওয়ার্কের মতো কাজ দিচ্ছি। ওকে, হোমওয়ার্কের মতো কাজ হচ্ছে কি, যে টার্ম গুলো আমি বলবো এখানে তোমাদের লিখে বলছি, সেই টার্ম গুলো সম্পর্কে তোমরা গুগল খোঁজো, যেখান থেকে খোঁজো, খুঁজে আমাকে তোমাদের মতো করে গুগল থেকে ইনফরমেশন হলো মোটামুটি 5-7 লাইনের মধ্যে প্রত্যেকটা টপিকের উপর আমাকে লিখবে, লিখে আমাকে বলবে। ঠিক আছে, আমি পরের দিন জাস্ট ডিসকাস করে দেবো। বোঝা গেছে সবার কি বললাম? রিয়া, হ্যাঁ স্যার। যে এই টার্মগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুডেড, আমি পরে এগুলোকে বলবো। ফার্স্ট লিখে রাখো, যেগুলো আমি বলছি ইংলিশে লিখে রাখো। গোল্ডেন হ্যান্ডশেক, GOLDEN, গোল্ডেন হ্যান্ডশেক। গোল্ডেন হ্যান্ডশেক, ঠিক আছে। তারপর লিখবে ইকোম্যাক, ICOMARC, ICOMARC, ইকোমার্ক। ওকে, তারপর লিখবে FPO, FPO, ফ্রুট প্রোডাক্ট অর্ডিন্যান্স, FRUIT, ফ্রুট প্রোডাক্ট অর্ডিন্যান্স, FPO। আচ্ছা, জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ড। আর EEZ হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। আর হচ্ছে GAP, এটা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান, ACTION, গঙ্গা অ্যাকশন প্ল্যান। এটা হলো 6টা। আচ্ছা,
আর হচ্ছে ওকে। আর আচ্ছা, কনসেপ্ট অফ সাবসিডি, SUBSIDY। এই 7টা জিনিস প্রত্যেকে লিখেছো? হ্যাঁ স্যার। এই 7টা জিনিস প্রত্যেকে গুগল খুঁজবে, গুগল খুলে খাতায় লিখবে, ঠিক আছে? খাতায় লিখে প্রত্যেকে নিজের মতো করে খাতায় লিখে পিডিএফ করতে সবাই জানো, পিডিএফ করে আমাকে ইনবক্সে পাঠাবে প্রত্যেকে, অন্তত যারা ক্লাস করছো তারা। ওকে, যারা ক্লাস করছো অন্তত তারা লিখে পাঠাবে। আমি পরের দিন এদের মধ্যে থেকে যে কোনো একটা তোমাকে ক্লাসেই বলবো, এক্সপ্লেন করে আমাকে বোঝাতে হবে। 7টাই ভালো করে করবে। আমি যে কোনো একজন, আমি দেখে রাখছি, সুপ্রীত, অনন্যা, রিয়া, আর হচ্ছে তোমার বৈশাখী, জুলি, তোমরা মোটামুটি যারা আছো তারাই লিখবে, বাকিদের দরকার নেই, যাদের দরকার নেই দরকার নেই। তো তোমরা লিখবে, আমি তোমাদেরকে যে কোনো একটা টপিক বলবো, ক্লাসে একটু তোমাদের মতো করে একটু বোঝাবো, তারপর আমি শেষে বুঝিয়ে দেবো, ঠিক আছে? বাট নিজেদের এই জিনিসগুলো একটু প্রয়োজন রয়েছে। ওকে, সবার ক্লিয়ার? প্রত্যেকে করবে। হ্যাঁ স্যার। অনন্যা? হ্যাঁ স্যার, করব। ওকে, ঠিক আছে, আজকে এতটাই। মানে স্যার জিনিসগুলো কি সেটা লিখতে একদম, হবে তো? জিনিসগুলো কি নেট থেকে মোটামুটি সবাই তো কম বেশি পড়ে বুঝতে পারবে। জিনিসগুলো কি, জিনিসগুলো সম্পর্কে যেটা মনে হবে প্রত্যেকে লিখবে। মোটামুটি 1 পেজের বেশি যেন না যায়, 1 পেজ যেন, 1 পেজ সর্বোচ্চ। তার চেয়ে যত কম পারবে, হাফ পেজ হলেও কোনো অসুবিধা নেই, করে পিডিএফ করে আমাকে সেন্ড করে দেবে। আমি এটা দেখে নেবো, তারপর সেখানে কি বুঝলে নিজের একটা কনসেপ্ট করবে, পরের দিন আমাকে ক্লাসে এটা একটু বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? তারপরে আমি সবগুলোই বুঝিয়ে দেবো। আমি তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, একটু টাইম দিলাম এই কারণে, জেনে তারপর আমাকে জানাবে। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MIC এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।